আজ মনে হলো একটি বিষয় নিয়ে একটু কথা বলা যায়। দেখছি আহ, আমারই এক শিক্ষার্থী এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে দ্বিতীয় সেমিস্টারে এমএ ক্লাসে। তা তার একটি কথার সূত্র ধরেই আমাদের মনে হলো যে ওদের পাঠ্য তালিকায় রয়েছে নষ্টনীড় গল্পটি, রবীন্দ্রনাথের ছোট গল্পটি। যদি আমরা গল্পগুচ্ছে নষ্টনীড় গল্পটিকে পাচ্ছি গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত গল্প, তবে অনেক সমালোচকই, অনেক আলোচক যারা রবীন্দ্রনাথের গল্প নিয়ে কথা বলেছেন, তারা অনেকেই নষ্টনীড়কে ঠিক গল্পের পর্যায়ভুক্ত করতে চাননি। এবং আমরা যারা রবীন্দ্রনাথের ছোট গল্পের আলোচনা, সমালোচনা, পাঠ বা গল্পের বিষয়ে জানতে চেষ্টা করি যে কে কি বলেছেন রবীন্দ্রনাথের গল্পগুলো সম্পর্কে, সেই একই সঙ্গে যখন রবীন্দ্রনাথের গল্প পড়ি এবং সমালোচকদের আলোচনা শুনি, তা সেই সমালোচকদের মধ্যে যিনি সব থেকে অগ্রগণ্য সমালোচক রবীন্দ্র ছোট গল্পের, তিনি নিঃসন্দেহে তপব্রত ঘোষ। তার রবীন্দ্র ছোট গল্পের শিল্পরূপ গ্রন্থেও আমরা কিন্তু নষ্টনীড় গল্পটির সেই শিল্পরূপের আলোচনা পাইনি, এবং তিনি সেটা করেননি বলে, কেন করেননি তিনি সেটাও তার গ্রন্থের শুরুর দিকেই জানিয়েছেন। আমরা তার লেখাটিও একটু প্রথমে পড়ে নেব যে তিনি কি ভাবছেন বিষয়টিকে। নষ্টনীড় গল্পটি নিয়ে আমরা যারা গল্পগুচ্ছ আমরা পড়েছি, পাঠ করেছি, এবং তারা সবাই জানি যে প্রায় 20টি পরিচ্ছেদের 35 পাতা জুড়ে নষ্টনীড় রচনাটি। এবং প্রথমে তার প্রকাশ উপন্যাস হিসেবেই ছিল, এবং রবীন্দ্রনাথও একে উপন্যাস হিসেবেই মনে করেছিলেন, এবং পরে গল্পগুচ্ছে এটা স্থান পায়, এবং পরবর্তীকালে এটি উপন্যাস না ছোট গল্প, এই নিয়ে যে তর্ক বিতর্ক সে সম্পর্কে রবীন্দ্রনাথেরও কথা বিশেষ আমরা পাই না যে তার কি সিদ্ধান্ত ছিল। তবে যেহেতু গল্পগুচ্ছে এটা স্থান পেয়েছে, সেই সূত্রে এটিকে আমরা ছোট গল্প হিসেবেও ধরে নিতে পারি। যাই হোক না কেন, তবে এর তর্ক বিতর্ক বাদ দিয়েও এটি যে একটি উৎকৃষ্ট কথা সাহিত্য, তাকে সাহিত্য প্রকরণের বিচারে ছোট গল্প বা উপন্যাস যাই বলা হোক না কেন, এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের কথা সাহিত্যের ভুবনে নষ্টনীড়ের একটা বিশেষ গুরুত্ব আমাদের সকলকেই স্বীকার করতে হবে। আমরা একটু তপব্রত ঘোষের রবীন্দ্র ছোট গল্পের শিল্পরূপ গ্রন্থের প্রথম যে জায়গাটায় তিনি এ সম্পর্কে বলেছেন, নষ্টনীড় সম্পর্কে কিছু কথা, সেই জায়গাটা একটু যদি আমরা পাঠ করি তাহলে বুঝতে পারবো যে বিষয়টি আসলে কি। প্রাককথন, বইয়ের প্রাককথন অংশে তিনি বলছেন, 20টি পরিচ্ছেদে বিভক্ত যে নষ্টনীড় 1308 বঙ্গাব্দের ভারতী পত্রিকার বৈশাখ থেকে অগ্রহায়ণ দীর্ঘ 8 মাস ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, তাকে ছোট গল্প বলা আদৌ সমীচীন কিনা এই প্রশ্ন খুবই স্বাভাবিক। ভারতীতে প্রথম কিস্তি নষ্টনীড় প্রকাশিত হওয়ার ঠিক আগে এটিকে উপন্যাস হিসেবে বিজ্ঞাপিত করা হয়েছিল। 1308 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসের সাহিত্য পত্রিকায় সুরেশচন্দ্র সমাজপতি নষ্টনীড়কে উপন্যাস নামে অভিহিত করেছিলেন। সব থেকে বড় কথা, 1311 বঙ্গাব্দের হিতবাদীর উপহার রবীন্দ্র গ্রন্থাবলীতে নষ্টনীড় ছোট গল্প বিভাগের বদলে উপন্যাস বিভাগে মুদ্রিত হয়েছিল। এর প্রায় 5 বছর পরে হঠাৎ নষ্টনীড় ইন্ডিয়ান পাবলিশিং হাউস প্রকাশিত গল্পগুচ্ছের পঞ্চম ভাগে জায়গা পেয়ে যায়। অর্থাৎ সাময়িক পত্রের প্রথম প্রকাশের পরবর্তী প্রায় 8 বছর, 1901 থেকে 1909, মানে যেটা 1909-এ বেরোচ্ছে, রবীন্দ্রনাথ তখন নিশ্চয়ই আমরা জানি রবীন্দ্রনাথের জীবৎকালেই হচ্ছে এই ঘটনা, কাজেই তার জীবৎকালেই এটা গল্প হিসেবে প্রকাশিত হচ্ছে। কিন্তু নষ্টনীড়কে নিয়ে রবীন্দ্র মানুষে এক ধরনের দোলাচলতা ছিল, এটা বলা হচ্ছে। লক্ষ্য করবার বিষয় যে মুখ্য গৌণ নির্বিশেষে তার বহু ছোট গল্প নিয়েই রবীন্দ্রনাথ পরবর্তীকালে নানা জায়গায় নানা কথা বলেছেন, কিন্তু গল্পগুচ্ছতে অন্তর্ভুক্ত করার পরেও
নষ্টনীর সম্পর্কে তার কোনো রকম মন্তব্য আমরা পাইনি, লিপিবদ্ধ আকারে পাইনি। কৌতূহলীজন তাকে এটির বিষয়ে যে কখনো কোনো প্রশ্ন করেছিলেন সেরকম ঘটনার কথাও জানা যায় না। উভয় পক্ষের এই নীরবতার কারণ অজ্ঞাত। রবীন্দ্রনাথের জীবদ্দশায় প্রকাশিত তার ছোট গল্পের একাধিক অনুবাদ গ্রন্থের মধ্যেও নষ্টনীর অনুপস্থিত। এসব ঐতিহাসিক তথ্যের বিচার বাদ দিয়ে যদি নষ্টনীরের শিল্পরূপের দিকেই দৃষ্টি দেওয়া যায়, তাহলেও দেখা যাবে যে এর মধ্যে উপন্যাসের লক্ষণই বেশি। যেমন ১. এর কালগত বিস্তৃতি, ২. ধাপে ধাপে ধীরগতি বিশ্লেষণের মধ্য দিয়ে চরিত্রসমূহের আঁতের কথা উন্মোচন, ৩. উমাপতি ও মন্দার কাহিনী, ৪. একথা সত্য যে নবম পরিচ্ছেদে উমাপতি ও মন্দা বিদায় নিয়েছে, দ্বাদশ পরিচ্ছেদে অমলও বিদায় নিয়েছে, কিন্তু তারপরেও নষ্টনীর সম্পূর্ণভাবে চারুলতাকে কেন্দ্র করেই একৈকমুখী অখণ্ডতা অর্জন করতে পারেনি। চারু ও ভূপতির মধ্যে ট্র্যাজেডি দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। আসলে নীর নষ্ট হয়ে যাওয়ার পরিকল্পনার মধ্যেই যে সংসার দুটি মানুষকে নিয়ে গড়া, তাদের দুজনকে নিয়েই সেই সংসার ধ্বংস হয়ে যাওয়ার ভাবটি প্রচ্ছন্ন রয়েছে। ভালোবেসে দুঃখ পাওয়ার চেয়ে ভালোবেসে কিছু না পাওয়া কি আরো বেশি মর্মান্তিক নয়? বিরোহিনী চারু অমলের স্মৃতিকেই হৃদয়ের মধ্যে অবলম্বন করেছে, কিন্তু চারুকে সারা জীবন সান্নিধ্যদানের অভিশাপ থেকে শূন্য হৃদয় ভূপতির আর নিষ্কৃতি নেই। এই দিক দিয়ে বিচার করলে নষ্টনীর অন্তিম রসমুখে উপন্যাসের স্বাদী রসিক চিত্তে সঞ্চারিত করে দেয়। আসলে নষ্টনীর যে স্বরূপধর্মে একটি উপন্যাস, তা রবীন্দ্রনাথ প্রথম দিকে স্বীকার করেই নিয়েছিলেন। নিগূঢ় কারণে পরবর্তীকালে তিনি এটিকে তার অল্প সংখ্যক উপন্যাসের এলাকায় না রেখে অজস্র ছোট গল্পের ভিড়ে মিশিয়ে দেন। আমরা নষ্টনীরকে উপন্যাস বলেই মনে করি বলেই এটিকে ছোট গল্প শিল্পের আলোচনায় গ্রহণ করিনি। এটি স্পষ্টতই তপব্রত ঘোষের মতামত। কিন্তু তা সত্ত্বেও যেহেতু দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় এটাকে ছোট গল্প হিসেবেই পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে, এবং নিশ্চয়ই আমরা ছোট গল্প হিসেবেই সেটার একটু আমাদের বিদ্যায়তনিক বিষয়ে যেভাবে কাজে লাগে কোনো একটা পাঠ, সেই ক্ষেত্রে তো আমরা ছোট গল্প হিসেবেই এটাকে দেখব, বা আমাদেরকে হয়তো আমাদের শিক্ষার্থীরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকে প্রশ্নোত্তর লিখতে হবে ছোট গল্প কেন্দ্রিক, বা সেখানেও হয়তো একটা আলোচনা আসতে পারে, একে ছোট গল্প বলা যায় না উপন্যাস বলা যায়, সে ব্যাপারে তোমাদের মতামত দাও। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে তার আগেও আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এই গল্পটির একটা নিবিড় পাঠ, যেটা পড়েই আসলে আমাদের অনুধাবন করতে হবে যে আমরা ছোট গল্পের বৈশিষ্ট্যও জানি, উপন্যাস বিষয়টিকেও জানি। কিন্তু তপব্রতবাবু যেটা বলেছেন যে একটা একমুখী পরিণতি, সেটা যে সুন্দর বা সুচারু হয়েছে তেমন বলা যায় না। তবুও হয়তো যতটুকু সময়ে যতটুকু কয়েকটি পরিচ্ছেদ পড়ে নেওয়া যেতে পারে, আজকে কয়েকটা পরিচ্ছেদ, সেই সূত্রেই পড়ছি নষ্টনীর প্রথম পরিচ্ছেদ। ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না, তাহার টাকা যথেষ্ট ছিল এবং দেশটাও গরম, কিন্তু গ্রহবশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। এই জন্য তাহাকে একটা ইংরাজি খবরের কাগজ বাহির করিতে হইল। ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করিতে হয় নাই। ছেলেবেলা হইতে তার ইংরেজি লিখিবার এবং বক্তৃতা দিবার শখ ছিল। কোনো প্রকার প্রয়োজন না থাকিলেও ইংরেজি খবরের কাগজে তিনি চিঠি লিখিতেন, এবং বক্তব্য না থাকিলেও সভ্যস্থলে দু কথা না বলিয়া ছাড়িতেন না। তাহার মতে ধনী লোককে দলে পাইবার জন্য রাষ্ট্রনৈতিক দলপতিরা অজস্র স্তুতিবাদ করাতে নিজের ইংরেজি রচনা শক্তি সম্বন্ধে তাহার ধারণা যথেষ্ট পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। অবশেষে তাহার উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায় হতোদ্যম হইয়া ভগিনীপতিকে কহিল, ভূপতি, তুমি একটা ইংরাজি খবরের কাগজ বাহির করো, তোমার যেরকম অসাধারণ ইত্যাদি। ভূপতি উৎসাহিত হইয়া উঠিল,
পরের কাগজে পত্র প্রকাশ করিয়া গৌরব নাই, নিজের কাগজে স্বাধীন কলমটাকে পুরাদমে ছুটাইতে পারিবে। শ্যালককে সহকারী করিয়া নিতান্ত অল্প বয়সেই ভূপতি সম্পাদকের গদিতে আরোহণ করিল। অল্প বয়সে সম্পাদকী নেশা এবং রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করিয়া ধরে। ভূপতিকে মতলাইয়া তুলিবার লোকও ছিল অনেক, মাতাইয়া তুলিবার লোকও ছিল অনেক। এইরূপে সে যতদিন কাগজ লইয়া বিভোর হইয়াছিল, ততদিনে তাহার বালকবধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ভারত গভর্নমেন্টের সীমান্ত নীতি ক্রমশ স্ফীত হইয়া সংযমের বন্ধন বিদীর্ণ করিবার দিকে যাইতেছে, ইহাই তাহার প্রধান লক্ষ্যের বিষয় ছিল। ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না। ফল পরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টা শূন্য দীর্ঘদিন রাত্রির একমাত্র কাজ ছিল। তাহার কোনো অভাব ছিল না। এমন অবস্থায় সুযোগ পাইলে বধূ স্বামীকে লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া থাকে। দাম্পত্য লীলার সীমান্ত নীতি সংসারের সমস্ত সীমা লঙ্ঘন করিয়া সময় হইতে অসময়ে এবং বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়। চারুলতার সে সুযোগ ছিল না। কাগজের আবরণ ভেদ করিয়া স্বামীকে অধিকার করা তাহার পক্ষে দ্রূহ হইয়াছিল। যুবতী স্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া কোনো আত্মীয় তাহাকে ভৎসনা করিলে ভূপতি একবার সচেতন হইয়া কহিল, তাই তো, চারুর একজন কেউ সঙ্গিনী থাকা উচিত, ও বেচারের কিছুই করিবার নাই। শ্যালক উমাপতিকে কহিল, তোমার স্ত্রীকে আমাদের এখানে আনিয়া রাখো না। সমবয়সী স্ত্রীলোক কেহ কাছে নাই, চারুর নিশ্চয়ই ভারী ফাঁকা ঠেকে। স্ত্রী সঙ্গের অভাবই চারুর পক্ষে অত্যন্ত শোকাবহ। সম্পাদক এইরূপ বুঝিল এবং শ্যালক যায় মন্দাকিনীকে বাড়িতে আনিয়া সে নিশ্চিন্ত হইল। যে সময়ে স্বামী স্ত্রী প্রেমোন্মেষের প্রথম অরুণালোকে পরস্পরের কাছে অপরূপ মহিমায় চিরনূতন বলিয়া প্রতিভাত হয়, দাম্পত্যের সেই স্বর্ণ প্রভামণ্ডিত প্রত্যুষকাল অচেতন অবস্থায় কখন অতীত হইয়া গেল কেহ জানিতে পারিল না। নতুনত্বের স্বাদ না পাইয়াই উভয়ে উভয়ের কাছে পুরাতন পরিচিত অভ্যস্ত হইয়া গেল। লেখাপড়ার দিকে চারুলতার একটা স্বাভাবিক ঝোঁক ছিল বলিয়া তাহার দিনগুলি অত্যন্ত বোঝা হইয়া ওঠে নাই। সে নিজের চেষ্টায় নানা কৌশলে পরিবার বন্দোবস্ত করিয়াছিল। ভূপতির প্রস্তুত ভাই অমল থার্ড ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। তাহাকে প্রায়ই হোটেলে খাইবার খোরাকি এবং ইংরেজি সাহিত্য গ্রন্থ কিনিবার খরচা যোগাইতে হইত। অমল মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইত। সেই যোগ্য সমাধার ভার গুরুদক্ষিণা স্বরূপ চারুলতা নিজে গ্রহণ করিত। ভূপতি চারুলতার প্রতি কোনো দাবি করিত না, কিন্তু সামান্য একটু পড়াইয়া পিস্তুত ভাই অমলের দাবির অন্ত ছিল না। তাহা লইয়া চারুলতা প্রায় মাঝে মাঝে কৃত্রিম কোপ এবং বিদ্রোহ প্রকাশ করিত। কিন্তু কোনো একটি লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তাহার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। অমল কহিল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজন্তপুরে খাস হাতের বুনানি কার্পেটের জুতো পরে আসে, আমার তো সহ্য হয় না। একজোড়া কার্পেটের জুতো চাই, নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করতে পারছি না। চারু, হ্যাঁ হ্যাঁ, তাই বই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করে মরি, দাম দিচ্ছি, বাজার থেকে কিনে আনবে যাও। অমল বলল, সেটি হচ্ছে না। চারু জুতো সেলাই করিতে জানে না এবং অমলের কাছে সে কথা স্বীকার করিতে চাহে না, কিন্তু তাহার কাছে কেউ কিছু চায় না, অমল চায়। সংসারের সেই একমাত্র প্রার্থীর প্রার্থনা রক্ষা না করিয়া সে থাকিতে পারে না। অমল যে সময় কলেজ যাইত সেই সময় সে লুকাইয়া বহু যত্নে কার্পেটে সেলাই শিখিতে লাগিল এবং অমল নিজে যখন তাহার জুতোর দরকার সম্পূর্ণ ভুলিয়া বসিয়াছে, এমন সময় একদিন সন্ধ্যাবেলায় চারু তাহাকে নিমন্ত্রণ করিল। গ্রীষ্মের সময় ছাদের উপর আসন করিয়া অমলের আহারের জায়গা করা হইয়াছে। বালি উড়িয়া পড়িবার ভয়ে পিতলের ঢাকনায় থালা ঢাকা রহিয়াছে। অমল কালেজের বেশ পরিত্যাগ করিয়া মুখ ধুইয়া ফিটফাট হইয়া আসিয়া উপস্থিত হইল।
অমল আসনে বসিয়া ঢাকা খুলিল, দেখিল থালায় একজোড়া নূতন বাঁধানো পশমের জুতা সাজানো রহিয়াছে। চারুলতা উচ্চস্বরে হাসিয়া উঠিল। জুতা পাইয়া অমলের আশা আরো বাড়িয়া উঠিল। এখন গলাবন্ধ চাই, রেশমের রুমালে ফুলকাটা পার সেলাই করিয়া দিতে হইবে, তাহার বাহিরের ঘরে বসিবার বড় কেদারায় তেলের দাগ নিবারণের জন্য একটা কাজ করা আবরণ আবশ্যক। প্রত্যেকবারেই চারুলতা আপত্তি প্রকাশ করিয়া কলহ করে এবং প্রত্যেকবারেই বহু যত্নে ও স্নেহে শৌখিন অমলের শখ মিটাইয়া দেয়। অমল মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বৌঠান কত দূর হইল? চারুলতা মিথ্যা করিয়া বলে, কিছুই হয়নি। কখনো বলে, সে আমার মনেই ছিল না। কিন্তু অমল ছাড়িবার পাত্র নয়, প্রতিদিন স্মরণ করাইয়া দেয় এবং আবদার করে। নাছরবান্দা অমলের সেই সকল উপদ্রব উদ্রেক করাইয়া দিবার জন্য চারু ঔদাসীন্য প্রকাশ করিয়া বিরোধের সৃষ্টি করে এবং হঠাৎ একদিন তাহার প্রার্থনা পূরণ করিয়া দিয়া কৌতুক দেখে। ধনীর সংসার চারুকে আর কাহার জন্য কিছুই করিতে হয় না, কেবল অমল তাহাকে কাজ না করাইয়া ছাড়ে না। এই সকল ছোটখাটো শখের খাটুনিতেই তাহার হৃদয়বৃত্তির চর্চা এবং চরিতার্থতা হইত। ভূপতির অন্তঃপুরে যে একখণ্ড জমি পড়িয়াছিল, তাহাকে বাগান বলিলে অনেকটা অত্যুক্তি করা হয়। সেই বাগানের প্রধান বনস্পতি ছিল একটা বিলাতি আমড়া গাছ। এই ভূখণ্ডের উন্নতি সাধনের জন্য চারু এবং অমলের মধ্যে একটি কমিটি বসিয়াছে। উভয় মিলিয়া কিছুদিন হইতে ছবি আঁকিয়া প্ল্যান করিয়া মহা উৎসাহে এই জমিটার উপর একটা বাগানের কল্পনা ফলাও করিয়া তুলিয়াছে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানের সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে বলে। অমল কহিল, আর একটা ছোটখাটো ঝিলের মতো করতে হয়, তাতে হাঁস চড়বে। চারু সে প্রস্তাবে উৎসাহিত হইয়া কহিল, আর তাতে নীলপদ্ম দেব, আমার অনেকদিন থেকে নীলপদ্ম দেখবার শখ আছে। অমল কহিল, সেই ঝিলের উপর একটি সাঁকো বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে একটা বেশ ছোট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজ লইয়া রুল কাটিয়া কম্পাস ধরিয়া মহা আড়ম্বরে বাগানের একটা ম্যাপ আঁকিল। উভয় মিলিয়া দিনে দিনে কল্পনার সংশোধন পরিবর্তন করিতে করিতে ২০-২৫ খানা নতুন ম্যাপ আঁকা হইল। ম্যাপ খাড়া হইলে কত খরচ হইতে পারে তার একটা এস্টিমেট তৈরি হইতে লাগিল। প্রথমে সংকল্প ছিল চারু নিজের বরাদ্দ মাসোহারা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া তুলিবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইতেছে তাহা চাইয়া দেখে না, বাগান তৈরি হইলে তাহাকে দেখাইয়া সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দেবে। সে মনে করিবে আলাদিনের প্রদীপের সাহায্যে জাপান দেশ হইতে একটা আস্ত বাগান তুলিয়া আনা হইয়াছে। কিন্তু এস্টিমেট যথেষ্ট কম করিয়া ধরিলেও চারুর সঙ্গ দিতে কুলায় না। অমল তখন পুনরায় ম্যাপ পরিবর্তন করিতে লাগিল। কহিল, তাহলে বৌঠান, ওই ঝিলটা বাদ দেওয়া যাক। চারু কহিল, না না, ঝিল বাদ দিলে কিছুতেই চলবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। অমল কহিল, তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই দিলে? ওটা অমনি একটা সাদা সিধে খোড়ো চাল করলেই হবে। চারু অত্যন্ত রাগ করিয়া কহিল, তাহলে আমারও ঘরে দরকার নেই, ও থাক। মরিশাস হইতে লবঙ্গ, কর্ণাট হইতে চন্দন এবং সিংহল হইতে দারচিনির চারা আনাইবার প্রস্তাব ছিল। অমল তাহার পরিবর্তে মানিকতলা হইতে সাধারণ দেশীয় বিলিতি গাছের নাম করিতেই চারু মুখ ভার করিয়া বসিল। কহিল, তাহলে আমার বাগানে কাজ নেই। এস্টিমেট কমাইবার এরূপ প্রথা নয়। এস্টিমেটের সঙ্গে সঙ্গে কল্পনাকে খর্ব করা চারুর পক্ষে অসাধ্য, এবং অমল মুখে যাহাই বলুক, মনে মনে তাহারও সেটাও রুচিকর নয়। অমল কহিল, তবে বৌঠান, তুমি দাদার কাছে বাগানের কথাটি পারো, তিনি নিশ্চয় টাকা দেবেন। চারু কহিল, না, তাকে বললে মজা। মজা কি হলো? আমরা দুজনে বাগান তৈরি করে তুলব। তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন। তাহলে আমাদের প্ল্যানেট কি হবে? আমরা গাছের ছায়ে বসিয়া চারু এবং অমল অসাধ্য সংকল্পের কল্পনাসুখ বিস্তার করিতেছিল। চারুর ভাজ মন্দা দোতলা হইতে ডাকিয়া কহিল, এত বেলায় বাগানে তোরা কি করছিস? চারু কহিল, পাকা আমরা খুঁজছি। লুব্ধা মন্দা কহিল, পাশ যদি আমার জন্য আনিস। চারু হাসিল, অমল হাসিল। তাহাদের সমস্ত সংকল্পগুলির প্রধান সুখ এবং গৌরব ছিল এই যে সেগুলি তাহাদের দুজনের মধ্যেই আবদ্ধ। মন্দার আর যা কিছু গুণ থাক, কল্পনা ছিল না। সে সকল প্রস্তাবের রস গ্রহণ করিবে কি করিয়া? সে এই দুই সভ্যের সকল প্রকার কমিটি হইতে একেবারে বর্জিত।
অসাধ্য বাগানের এস্টিমেটও কমিল না, কল্পনাও কোনো অংশে হার মানিতে চাহিল না। সুতরাং আমড়াতলার কমিটি এইভাবে কিছুদিন চলিল। বাগানের যেখানে ঝিল হইবে, যেখানে হরিণের ঘর হইবে, যেখানে পাথরের বেদি হইবে, অমল সেখানে চিহ্ন কাটিয়া রাখিল। তাহাদের সংকল্পিত বাগানে এই আমড়াতলার চারিদিক কিভাবে বাধাইতে হইবে, অমল একটি ছোট কোদাল লইয়া তাহারই দাগ কাটিতেছিল। এমন সময় চারু গাছের ছায়ে বসিয়া বলিল, অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। অমল জিজ্ঞাসা করতো, কেন করিলে, কেন বেশ হতো? চারু, তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিকটি গল্প লেখাতুম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সমস্তই তাতে থাকতো। আমরা দুজনে ছাড়া কেউ বুঝতে পারতো না, বেশ মজা হতো। অমল, তুমি একবার লিখবার চেষ্টা করে দেখো না, নিশ্চয়ই তুমি পারবে। অমল কহিল, আচ্ছা, যদি লিখতে পারি তো আমাকে কি দেবে? চারু কহিল, তুমি কি চাও? অমল কহিল, আমার মশারির চালে আমি নিজে লতা এঁকে দেব, সেইটে তোমাকে আগাগোড়া রেশন দিয়ে কাজ করে দিতে হবে। চারু কহিল, তোমার সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ। মশারি জিনিসটাকে একটা শ্রেহীন কারাগারের মতো করিয়া রাখার বিরুদ্ধে অমল অনেক কথা বলিল। সে কহিল, সংসারের 15 আনা লোকের যে সৌন্দর্যবোধ নাই এবং কুশ্রিতা তাহাদের কিছুমাত্র পীড়াকর নহে, ইহাই তাহার প্রমাণ। চারু সে কথা তৎক্ষণাৎ মনে মনে মানিয়া লইল, এবং আমাদের এই দুটি লোকের নিভৃত কমিটি যে সেই 15 আনার অন্তর্গত নহে, ইহা মনে করিয়া সে খুশি হইল। কহিল, আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। অমল রহস্যপূর্ণভাবে কহিল, তুমি মনে করো আমি লিখতে পারিনি? চারু অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, তবে নিশ্চয়ই তুমি কিছু লিখেছ, আমাকে দেখাও। অমল, আজ থাকবে উঠান। চারু, না, আজই দেখাতে হবে, মাথা খাও, তোমার লেখা নিয়ে এসোগে। চারুকে তাহার লেখা শুনাইবার অতি ব্যগ্রতাতেই অমলকে এতদিন বাধা দিতেছিল। পাছে চারু না বোঝে, পাছে তাহার ভালো না লাগে, এ সংকোচ সে তাড়াইতে পারিতেছিল না। আজ খাতা আনিয়া একটুখানি লাল হইয়া একটুখানি কাশিয়া পড়িতে আরম্ভ করিল। চারু গাছের গুড়িতে হেলান দিয়া ঘাসের উপর পা ছাড়াইয়া শুনিতে লাগিল। প্রবন্ধের বিষয়টা ছিল আমার খাতা। অমল লিখিয়াছিল, হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। শীতিকাগৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ সত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের জন্য মসি চিহ্নিত সমাপ্তির কথা আজ স্বপ্নেও কল্পনা করিতেছে না, ইত্যাদি অনেকখানি লিখিয়াছিল। চারু তরিচ্ছয়ে বসিয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিল। পড়া শেষ হইলে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি আবার লিখতে পারো না? সেদিন সেই গাছের তলায় অমল সাহিত্যের মাদক রস প্রথম পান করিল। সাকি ছিল নবীন, রসনাও ছিল নবীন, এবং অপরাহ্নের আলোক দীর্ঘ ছায়াপথে রহস্যময় হইয়া আসিয়াছিল। চারু বলিল, অমল, গোটা কতক আমরা পেরে নিয়ে যেতে হবে, নইলে মন্দাকে কি হিসেব দেব? মূর্খ মন্দাকে তাহাদের পড়াশুনো এবং আলোচনার কথা বলিতে প্রবৃত্তি হয় না, সুতরাং আমরা পাড়িয়া লইয়া যাইতে হইল। আমরা এই প্রথম পরিচ্ছেদ শেষ করেই বুঝতে পারলাম যে গল্পটা কি হতে চলেছে। চারু এবং ভূপতির মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবার কথা ছিল, অনেকটা ভূপতির কারণেই সেটা গড়ে উঠল না। এখন প্রকৃতি শূন্যস্থান পূর্ণ করে দেয়। সেই শূন্যস্থানে অমলের আবির্ভাব, এবং আমরা নিশ্চয়ই গল্প পড়তে পড়তে দেখব যে সত্যি তো একটা বিস্তৃত পরিসর যেন প্রথমেই তার একটা আয়োজন, একটা সূচনা হলো। এবং এটা আমাদেরও প্রথম পরিচ্ছেদটাকে একটা ভূমিকা বলেই মনে হচ্ছে, যেহেতু আমরা জেনে গেছি ইতিমধ্যে যে 20টি পরিচ্ছেদ এই গল্প, এবং 35 পাতার জাস্ট 4টি পাতা মতো পড়া হলো। কাজেই আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের, এবং আমরা দেবও। যাই হোক, তা আমরা একটু কিছুদিন ধরে এই নষ্টনীড়টাই পড়ি, এবং ওই আমাদের যে চ্যানেল শিখন এবং শিক্ষণ, সেটার একটা উদ্দেশ্য হচ্ছে যে পড়ি এবং পড়াই, মানে শিখি এবং শেখাই, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আমরা কিন্তু নষ্টনীড় নিয়ে কিছুদিন থাকবো, যে কিভাবে রবীন্দ্রনাথের এই গল্পটি এত উৎকৃষ্ট। আমরা নিশ্চয়ই গল্পের ভাষা এতক্ষণ পড়েই বুঝতে পারছিলাম যে রবীন্দ্রনাথ কি অসাধারণ গল্প লিখেছেন। 1308 বঙ্গাব্দ, এখন 1432 বঙ্গাব্দে আমরা দাঁড়িয়ে আছি। 124 বছর আগে লেখা রবীন্দ্রনাথের কি অসাধারণ বাংলা গদ্য। যাই হোক, চলবে আমাদের এই পাঠ।